আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আহ, দেখেছেন আসলে অনেকগুলো কাজ করতেছে, বেশ কয়েকটা জায়গায় কথা বলা এবং নোটিশ করা। আমি কিছু জরুরি কথা বলার জন্য মূলত এই রাতে, শেষ রাতে বলতে গেলে আপনাদের সাথে একটু যুক্ত হয়েছি। আমি আসলে গতকালকেও আমার বেশি সময় ঘুমাতে পারিনি, আমি মাত্র 4 ঘন্টা ঘুম গেছি, তো ঘুমের চোখ একটু ফুলে গেছে। আমি সম্প্রতি সময় একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যেটি ধীরে ধীরে পর্যায়ক্রমে বেশ বাড়ছে। আসলে যখন নিজ দলের মধ্যে, নিজ দলের কর্মীদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় একটা বিষয় নিয়ে, তখন সেটা নিয়ে জরুরিভাবে কথা না বললে নয়, কারণ ক্রমশ সময় যত যাবে ততই সেটা নিয়ে আরো বৃদ্ধি পেতে থাকে, বাড়তে থাকে। আর এ করে কিন্তু আওয়ামী লীগের মধ্যে কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে। আমরা নিজেও বুঝতে পারতেছি না যে আমরা ক্ষতিটা কিভাবে আমাদের দলের জন্য, সংগঠনের জন্য করে ফেলতেছি। আমরা যাকে থেকে নিয়ে মানে যে কোনো বিষয়টা নিয়ে আমরা পারলেই সমালোচনা করতেছি, কিন্তু সমালোচনার ভিতরে যে আমাদের ক্ষতিটা কোথায় করে ফেলতেছি এটা আমরা নিজেরাও হয়তো বা অনেকে বুঝতে পারছি না। সেই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে। মনে রাখবেন, আমাদের প্রতিপক্ষ তারা কিন্তু কোনোভাবেই বসে নাই, আপনাদের মাঝে খুব নিখুঁত একটা পুশ করে দিচ্ছে একটা নেগেটিভ বিষয়টা। সম্প্রতি সময় আপনারা দেখেছেন যে বাগেরহাট সদর থানা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম সাহেব তার পরিবারের মর্মান্তিক ঘটনার বিষয়টিকে বুঝবেন। ঘটনা কিন্তু সেখানে মর্মান্তিক অবশ্যই। আহ, তাকে এখানে এখন পর্যন্ত আমরা নিশ্চিত না যে তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছিল। কিন্তু আমাদেরই মানে আমাদের অপোজিশন গ্রুপটা সেখানে সর্বপ্রথম পুশ করে দিল কি যে অর্থনৈতিক সমস্যা। বুঝলেন কিন্তু কথাটা কি আসছে, যে অর্থনৈতিক সমস্যা এবং অভাব অনাটনে সন্তানকে মেরে ফেলে নিজে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এই অর্থনৈতিক সমস্যার কারণে মানে স্বামী গ্রেপ্তার, স্ত্রী অর্থনৈতিক সমস্যার কারণে আত্মহত্যা করছে। এটা দ্বারা আমরা নিজেরাই, আওয়ামী লীগের অনেকেই এইটাকে প্রচারণা করেছে। এবং এই প্রচারণার কারণে কি হয়েছে দেখেন, সাময়িক সময়ের জন্য হলেও অ্যাকচুয়ালি আসল যে ঘটনার সত্যটা সেটা কিন্তু ধামাচাপা যাচ্ছে। যে তার হাজবেন্ডকে বিনা অভিযোগে, বিনা অপরাধে ভাবে দীর্ঘদিন যাবৎ কারাগারে বন্দি রাখা, তাকে মানে ছেড়ে না দেওয়া, এবং তাকে যে আত্মহত্যা নাকি হত্যা করা হয়েছে, এবং এই অর্থের অভাবে সে আত্মহত্যা করেছে, এই অভিযোগটা যখন তৃণমূলের কাছে আপনারা যখন জানতে পারবেন, এই আমি নিজেও যখন সেটা, আমি খুব দায়িত্বশীল ব্যক্তিরা ফেসবুকে যখন পোস্ট দিচ্ছিল, তখন আমার কাছে একটা জিনিস চলে আসছে যে তাকে যদি তার সাদ্দাম সাহেব তিনি কারাগারে আছেন, তার অর্থ অভাব অনাটনে তার স্ত্রী আত্মহত্যা করেছেন, সন্তানকে মেরে ফেলেছেন, এমন নির্মমতা, তাহলে আমি কেন আওয়ামী লীগের জন্য কথা বলবো? আমার পরিবার যদি এরকমের হবে, তখন তো আমার ভিতরে আসে যে আমি এটা নিয়ে তীব্র প্রতিবাদ করবো। আমি তাকে বলেছিলাম, তাকে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আপনি যদি এটা প্রমাণ করতে পারেন যে অভাব অনাটন যদি এটা সত্য হয়ে থাকে, তাহলে সত্যি কথা হবে। বলছে আমি নিজে তৃণমূলের উদ্দেশ্যে, যারা আমাকে ফলো করে আমার কথা শুনে আমি তাদের উদ্দেশ্যে বলবো। কিন্তু সেটা কি, আমি কিন্তু তখনই তার লাশ যখন ঝুলন্ত অবস্থায় দেখেছি, তখন কিন্তু বুঝতে পেরেছি যে না, তাকে এভাবে না, আহ, তাকে তিনি আত্মহত্যা, তার এই মৃত্যুর পিছনে আরো অনেক রহস্য লুকিয়ে আছে, সেটা আমরা বলতেই পারি। তাকে যিনি যদি তর্কের খাতিরে বলি যে তিনি আত্মহত্যা করেছেন, তাহলে সে আত্মহত্যার প্ররোচনা কারা চালিয়েছে সেই বিষয়টা আপনাদের একটু লক্ষ্য রাখবেন ভাইরা আমার। আর এই মুহূর্ত থেকে আমি দেখলাম যে আমি আজকে যে ভিডিওটা, আমি কিন্তু প্রতিটা ভিডিও, আপনি বিশ্বাস করুন, আমি আমি আপনাদের কমেন্টগুলো পড়ি, হ্যাঁ, ইনবক্সের মেসেজগুলো অনেক সময় উত্তর দিতে পারি না, কিন্তু আমি পড়ার চেষ্টা করি। আমি প্রতিনিয়ত, এই যে দেখেন গতকালকে আমি অনেক মানুষের আমি নাম্বার দিয়েছি। নাম্বারটা দেওয়াটা আমার কাছে মানে আমার লক্ষ্যবল একটু দরকার, আমার সাপোর্টের জন্য কথা হয়েছে, দেখি সেটা পাইলে তখন আমি ইয়ে করতে পারবো, তখন আমি আরও আপনাদের সাথে বিস্তারভাবে কথা বলতে পারবো, পার্সোনালি কথা বলতে পারবো। ইভেন হচ্ছে চেষ্টা চলতেছে একেবারে সরাসরি, যারা একেবারে চলতে পারে না, ভুক্তভোগী আমাদের তৃণমূলের যে সকল ভাইরা, তাদেরকে সহযোগিতা করার জন্য সেটা চেষ্টা চলতেছে। খুব শীঘ্রই সেটা কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ। এখন আপনাদের মাঝে যে একটু গুরুত্বপূর্ণ কথা, যে আমি আজকেও যে ভিডিওটা ছেড়েছি এবং বিকালে একটা ভিডিও ছেড়েছি খুব প্রতিবাদের, এই যে অনৈতিক পুলিশ, কিন্তু সেখানে আমি কিছু কমেন্ট লক্ষ্য করেছি, যেখানে কমেন্টগুলো আপনারা করেছেন, অনেকেই করেছে সেখানে, যে এইগুলো হচ্ছে আওয়ামী লীগ সরকারের 15 বছরে ক্ষমতায় ছিল, ওই ক্ষমতা থেকে যাদেরকে টাকা পয়সা খাইয়ে চাকরি দিছে সেই সকল পুলিশ। এই কথাটা বলাটা কিন্তু, এই যে যে সকল জালিম পুলিশগুলো এই সমস্ত কাজ করতেছে, এটা কিন্তু ওদেরকে একভাবে আমরা সাপোর্টটা দিয়ে দিচ্ছি। আমরা শুনেন ভাই,
এখন কথাটা হচ্ছে আপনি মানে যারা এটা করছে, আমরা যদি আওয়ামী লীগের 15 বছরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা অনেক অপকর্মরা করছে, সে মানে ওই আত্মীয়রা অনেক অপকর্ম করছে। এখন এটা নিয়ে যদি আমরা তৃণমূলের যদি শুধু এটা নিয়ে মানে সবসময় আমি কিছু গ্রুপে আমি ছিলাম, কিছু গ্রুপে যদি এখন আমি অ্যাড হই, স্পেসিফিকলি এই কথাগুলো 15 বছর ধরে আমি কোনো কিছু পাই নাই, এরপর আজকে 15 মাস ধরে ঘর ছাড়া, আমার সমস্যা আমার পরিবারে কেউ দেখ, হ্যাঁ এটা মানে ধরেন আমরা জানি 15 মাস ধরে আমরা সবাই ঘর ছাড়া। আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের স্পেসিফিকলি আওয়ামী লীগের নাম আছে, তারা পদে ছিলেন, তারা কেউই ঘরে নাই। একমাত্র কারা ঘরে আছে যারা বিএনপি জামাতের সাথে আতাত করে বা তাদের সাথে সম্পর্ক রেখে তারা আছেন, মানে অর্থাৎ মুনাফেক, হ্যাঁ, প্রতারক যারা, তারাই আছে একমাত্র। এছাড়া সবাই আমরা ঘর ছাড়া, কেউ বাড়ি ছাড়া, কেউ দেশ ছাড়া, কেউ অনেক কিছুই ছাড়া। কিন্তু ভাই আমি কিন্তু কোনো পদে ছিলাম না, দেখেন আমাকে অনেকে গালাগালি করা শুরু করে দিচ্ছে, আমি বুঝতেছি না কেন সেটা করা হচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু কোনো পদে ছিলাম না, কিন্তু আমি 5 তারিখ থেকে যখন আমি জানি যে দেশের মুক্তি আওয়ামী লীগ ছাড়া সম্ভব না, কিন্তু এই মুহূর্ত থেকে আমরা যেন এমন কিছু না করি যে আমাদের অপোজিশন কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা এই কন্টেন্ট ক্রিয়েটরগুলো সর্বদাই চেষ্টা করতেছে, তারা ইতিপূর্বে তারা কখনোই আওয়ামী লীগের কোথাও ছিল না, কিন্তু এখন নিজেকে অনেক বড় আওয়ামী লীগের হিসেবে পরিচয় দেয়। আপনাদের মধ্যে মানে আপনারাই মানে কিছু ওই 71 মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে বেশ আলোচনা, আপনারা তাদেরকে অনেক ভালো বিশ্বাস করেন, প্রশ্রয় দেন, কিন্তু তারাই এই বিশ্বাসটাকে কাজে লাগিয়ে এই নিজেকে আওয়ামী লীগ না, কোনো দলের না, পার্টির না এমন পরিচয় দিয়ে আবার অনেকের থেকে পয়সা টয়সা ধান্দা মান্দা করতেছে আওয়ামী লীগের থেকে। এই মানে মূলত স্পেসিফিকলি একটা সময় বিশ্বাসটা ঠিক সময় মতো আপনাদের মাঝে একটা ঘুম ঢুকিয়ে দেবে, যাতে যেমন আপনি আগামীর আন্দোলনটা আপনার ভিতরে এমনভাবে পুশ করে দেবে যে পুশ করলে আপনি চিন্তা করবেন তাহলে আমি আন্দোলন যে করব, এই সংগঠন ক্ষমতা আসলে 15 বছর ছিল, এই আমি ভুক্তভোগী ছিলাম, আগামী যেটা করলে তো সরকার আবার আসলে সেই সুবিধাবাদীর এইটি হবে। কিন্তু না ভাই, দেখেন নেত্রী যেহেতু বারবার সেখানে বলতেছে যে না, আগামীতে কোনো এমপিকে কোনো এলাকাতে কি যারা দেওয়া হয় নাই, কোনো নেতা যে তারা আজকে এই মুহূর্ত থেকে যারা যে আমাদের কোনো নেতা খোঁজ খবর নিতেছে না, তাহলে তো তাকে নিয়ে তার সুযোগ নেই। ওই নেতা ধরেন না, ওই নেতা মরে গেছে, তো মরে গেলে আর কি করার, এখন তো আপনিই নেতা, আপনাকে নেতা হওয়ার একটা সুযোগ ভাই। পুরো দেশব্যাপী আমরা যারা তৃণমূলের আছি, যারা আমাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী আছে, সাহস আছে, তারা সকলের এখন নেতা হওয়ার একটা উত্তম সময়। মনে রাখবেন, আপনার পার্টি যখন অপোজিশনে থাকে, আপনার রাজনৈতিক দল যখন মানে রাজপথে থাকে, ক্ষমতায় থাকে না, তখনই কিন্তু নতুন নেতৃত্ব উঠে আসার সুযোগ, একেবারে কঠিন সুযোগ, মানে এখন ফাইনাল পরীক্ষা, হ্যাঁ এটা চলে। আর দল যখন দীর্ঘদিন ক্ষমতা থাকে তখন কিন্তু সুযোগ সন্ধানের সংখ্যা বেড়ে যায়। তৃণমূল কোণঠাসার মধ্যে পড়ে, তেকিরা কোণঠাসার মধ্যে পড়ে। এটা ভাই বস্তুত পক্ষে এটা ইতিহাস থেকে এটাই শিখে নিতে হবে। সারা পৃথিবীতে যত রাজনৈতিক দল আছে তখন এটাই হয়, কিন্তু আমরা এই মুহূর্ত থেকে আমরা যেটা সমালোচনা যে একেবারে করবো না সেটা না, কিন্তু সেই সমালোচনাটা একটা লিমিট থাকা প্রয়োজন বলে আমি মনে করি। সেই সমালোচনা মাত্রাতিরিক্ত হয়ে গেলে আমাদের ক্ষতি, আমাদের সংগঠনের জন্য ক্ষতি। কিন্তু এই মুহূর্তে যেহেতু নেত্রী বলতেছেন বারবার ঐক্যবদ্ধ হতে পারে, ভাই বিশ্বাস করেন আমি এতটুকু কথা আমি বলতে পারি যে আমি তো কোনো সুবিধা নিয়ে এই যে আমি এত নির্যাতনের পরে আমি আপনাদের জন্য কথা বলতেছি, আমি কিন্তু কোনো সুবিধাভোগী ব্যক্তি না, আমি আপনাদের মতোই একজন। আমি বলছি সেখান থেকে আমার গতকালকে এই যে ধরেন বাগেরহাট, সেখানে কথা হয়েছে, সেখানকার এমপি সাহেবের সাথে কথা হয়েছে, তন্ময় সাহেবের সাথে কথা হয়েছে, তিনি পুরো বাগেরহাট জেলা দেখার দায়িত্ব নিয়েছেন, আরো কয়েকজন এমপি সাহেবের সাথে কথা হয়েছে, তারা তার এলাকাগুলো দেখার জন্য তারা মানে দায়িত্ব নেবেন বা নিচ্ছেন সেই বিষয়টি, এবং সারা দেশব্যাপী যাতে যেমন কিভাবে আমাদের তৃণমূলের ভাইয়েরা তাদের সহায়তা করা যায় সে বিষয়টি নিয়ে কথা হচ্ছে। সুতরাং আমরা নেত্রী বারবার বলছে যে এই মুহূর্তে বিভেদ তৈরি হয়, এই মুহূর্তে আমরা মানে নিজেদের মধ্যে যে নেতৃত্ব নিয়ে আগামীতে যাতে যেমন এই নেতৃত্ব নিয়ে কোনো ধরনের প্রবলেম পড়তে হয় বা কোনো ধরনের মানে আমাদের যে আন্দোলনে একটা বাধা সৃষ্টি, এই ধরনের কাজ যেন আমরা না করি। ভাই বিশ্বাস করেন অনেক বড় ফলপ্রসূ কিছু একটা হতে যাচ্ছে বা কিছু একটা আমরা করতে পারবো। আর এই ঠিক এখন আমরা যে সময়টা আছি সেই সময়টা খুব ক্রিটিক্যাল একটা সময়ের মধ্যে। দেখেন আমার কিন্তু গলা বসে গেছে ঠান্ডার কারণে, হ্যাঁ আমি এখানে কথা ক্লিয়ার না হয়তোবা, তো দুঃখিত। তা আমাদের হচ্ছে এখন বিভেদ তৈরির জন্য ওরা কিন্তু উঠে পড়ে লেগেছে, যারা এই যে সুবিধাবাদী যে সকল বাটপাট আউটার কন্টেন্ট ক্রিয়েটরগুলো আছে। আমি এদের একাধিক জনের নাম প্রকাশ করে দেবো ইনশাল্লাহ, সেটা সময় সাপেক্ষ, আমি মানে খুব শীঘ্রই সমস্যা, সেটা থেকে আপনার সাবধান হবেন। কিন্তু তাদের পোস্টগুলো আপনারা বুঝবেন, মনে রাখবেন যে পোস্টগুলো আপনার দলের মধ্যে বিবাদ তৈরি করতে পারে, যে পোস্টগুলো আপনার
আগামীর একটা সফল আন্দোলনকে বাধাগ্রস্ত করতে পারে, ওদেরকে আপনারা নোট করে রাখবেন, ওদের বিষয়গুলো আপনাদের ফলো করে রাখতে হবে, আর কিছুই না। তারা মানে দেখবেন যে সব দলকে, সব রাজনৈতিক দলকে সাথে একটা কমিউনিকেশন করে চলতে চায়, যেমন মানে সবার সাথে তাল মিলিয়ে চলতে চায়, এরকম একটা তাদের অনেক কাজের মাধ্যমে সেটা আপনারা ধরতে পারবেন, বুঝতে পারবেন। সুতরাং আমাদের তো ওই যে সব দলের সাথে প্রেম করে চলা লোকের দরকার নেই, এই সমস্ত বাটপাট টাউটার মিথ্যাবাদী এদের তো দরকার নেই। আমাদের দরকার এই মুহূর্তে থাকা কট্টর আওয়ামী লীগ। আমাকে এই যে অনেকে নাম্বার নেন, বিভিন্ন কথা বলে নাম্বার নেন, আমি নাম্বার দিয়ে দিই, হ্যাঁ, কিন্তু নাম্বারটা নিয়ে কি বলা হয় জানেন? ফোন দিয়ে, ভাই আমি আপনার ভিডিওগুলো দেখি, আমার অনেক ভালো লাগে, আপনার কথা না ভাই, এই এই কথা আমার শোনার আসলে আমি ভালো লাগে, বা আমি সেলিব্রিটি না, ভালো লাগা কিছু না। আমাকে এই মুহূর্তে হচ্ছে আমাদের কাজের কথা বলতে হবে সবচেয়ে বেশি, যে ভাই আমি অমুক জায়গায় আছি, আমি দশের জন্য, দেশের জন্য, দলের জন্য এই কাজটা এখন করতে পারবো, বা আমি এতটুকু করতে পারবো, বা আমার এতটুকু সামর্থ্য আছে, আপনি এতটুকু সাপোর্ট দিলে আমি সেটা করতে পারবো, তাহলে দেখবেন আমরা খুব আগায় যাবো। এই কথাগুলো আমার কাছে সবচেয়ে ভালো লাগে। কিন্তু এই মানে ওই যে খাউজানি আলাপ আছে না, খাউজানি আলাপ আমার পছন্দ না, বুঝছেন? এইগুলো আমি একদম এইটা আমি পছন্দ করি না। ওই যে বিভিন্ন সময় দেখা যায় ছাত্রলীগের প্রোগ্রামে নেত্রীর সাথে অনেক ছাত্রলীগের নেতারা 6 মিনিট কথা বলার সুযোগ পেয়েছে, তারা 4 মিনিট গেছে স্মরণ করতে করতে ইতিহাস, এত ইতিহাস স্মরণ করার সুযোগ নেই। এখন হচ্ছে আমরা কাজের কথাগুলো বলবো, আমরা কিভাবে, আপনি যে এলাকায় আছেন, আপনি যদি সদরে থাকেন সদরে বলবেন ডিটেলস, আমি এখানে আছি, আমি এতটুকু করতে পারবো ইনশাল্লাহ। আর সুতরাং আমরা সে কিভাবে পুরো 64 জেলা জুড়ে একেবারে 8টা বিভাগ কিভাবে ভাগ বাটোয়ারা করে কিভাবে আমরা একটা সফল আন্দোলন করতে পারি, সেই জায়গাটা আমরা যেন করি। ইভেন হচ্ছে আমাদের মধ্যে যারা বিভেদ তৈরির চেষ্টা করতেছে, যারা আমাদের মধ্যে এই যে একের পর এক যে অমুক আত্মীয় এটা করছে, তমুক নেতা ওই দল শেষ করে ফেলছে, আগে তাদের ধরেন, আজকে পুলিশ এটা করতেছে, এরা আমাদের সরকারের আমলে নিয়োগ প্রাপ্ত টাকা খাইয়ে নিয়োগ দিছে, ভাই এই কথাগুলো বলার অনেক সুযোগ পাওয়া যাবে। এইটা নিয়ে যদি পড়ে থাকেন, আমি তো বলি ভাই, হ্যাঁ আমাদের অনেক ভুল আছে, কিন্তু এখন সেই ভুল নিয়ে কথা বলার সময় না, তো এখন সফল আন্দোলন কথা বলার সময়। আপনি আজকে যে কথা বলে কালকে তো আপনার মাথা কেটে ফেলাবে, আপনি আজকে লুকাই থাকলেও আপনাকে কালকে মারি খাবে। আমরা পালাই থাকবো যে কি বুঝলেন কতটা নির্মমভাবে প্রতিদিন আমাদের 2-4 জন ভাই বেড়াদার সহযোদ্ধাকে আমরা হারাচ্ছি, প্রতিদিন কাউকে না কাউকে মানে এমন নির্মমভাবে হত্যা করা হচ্ছে এবং হত্যার জন্য প্ররোচনা ছাড়ানো হচ্ছে। সুতরাং আমরা সেই জায়গাটাই থেকে অন্তত পক্ষে এখন এই মুহূর্ত থেকে আমাদের সবচাইতে বড় প্ল্যান হবে কিভাবে সংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা যায়, কিভাবে অধিকতর বিপদগ্রস্ত ভাইকে সহায়তা করা যায়, কিভাবে একটা সফল আন্দোলন করা যায় সেটা। এখন হচ্ছে ওই অতীত নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করে আমাদের পড়ে থাকার সময় না, মানে আত্মসমালোচনা আরও সময় আছে, আরও করতে পারবো, এখনও করবো, মাঝে মধ্যে কোনো দেশের লিমিট ক্রস হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে, যেটা এটা অব্যাহত থাকলে কিন্তু আমাদের জন্য, আমাদের সংগঠনের জন্য মারাত্মক ধরনের ঝুঁকির মধ্যে বড়, এটা ঠিক হবে না আমার কাছে যেটাই মনে হচ্ছে। আর এগুলো যারা করতেছে, যারা চালাচালি করতেছে, হ্যাঁ এই চালাচালিগুলো এগুলো আপনারা নোট করে রাখবেন। সুতরাং আমি আপনাদের একটা কথাই বলবো, আমরা যদি এক এবং অভিন্ন থাকি, আমরা যদি এই মুহূর্ত থেকে আমাদের সমস্যাগুলো নোট করে করে সেটা সমাধানের চেষ্টা করি, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে মানে একেবারে অধিকতর সমস্যায় পড়ে থাকা ভাইটিকে সহায়তা করতে পারি, আমরা যদি সংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে পারি, এইগুলো নোট করে করে সেই সমস্যা সমাধানে কাজ করবে। অনেকেই আপনার এখানে এসে বলবে আমার ভাই, আমার আওয়ামী লীগের অমুক, আমার এটার বাটপার টাউটারগুলো, এটা একটা বড় একটা অংশই কিন্তু বাটপার। মনে রাখবেন সাদিক কায়েম গংরা কিন্তু ছাত্রলীগের একটা ছিল, আজকের জুলাই সন্ত্রাসীরা, জুলাই জঙ্গিগুলা, এরা কিন্তু ওই যে জুলাই আগস্টে যখন আন্দোলন তখন কিন্তু তারা বলেছিল যে কি বলে, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, 71-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। এরপর কিন্তু ওরা আজকে দেখেন সরকার পতনের পরবর্তী সময় তারা আজকে সে 71 মুক্তিযুদ্ধে মুছে দিয়েছে। সুতরাং ওরাই এখন এটা বলবে যে আমার তৃণমূল, আমার বঙ্গবন্ধু, আমার এইগুলো বলবে, হ্যাঁ। কিন্তু স্পেসিফিক এই অনেকের কথা যেহেতু তাদের বক্তব্যগুলো আপনাদের কাছে প্রশ্নবিদ্ধ তৈরি করে, বিভেদ তৈরি করছে একের পর এক, ইভেন তাদের বিভিন্ন কার্যক্রমে আপনি বুঝতে পারবেন সেই জিনিসগুলো। অনেকের বিষয়ে বলতে পারছি না, কিছু সঙ্গত কারণে কিছু ব্যাপার আছে সেখানে, সেগুলো ক্রিটিক্যালি আপনাদের বলবো ইনশাল্লাহ। কিন্তু এই মুহূর্ত থেকে আমরা কিভাবে সুসংগঠিত হতে পারি সেই জায়গাটি বেশি রকমের আমাদের দেখতে হবে এবং সেইভাবে আমাদের কাজ করতে হবে। আল্লাহ সবাই সঠিক বুঝ দান করুন। আখির জামান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন কমেন্ট করেছে শেখ আবরার, আপনি জানেন আমি রাজপথে কি করছি না করছি? অহেতুক এই যে এই ধরনের কমেন্ট করেন আপনি, মানে আপনি কোথাকার, আমি একটু জানতে চাচ্ছি কোথায় কি করেন। আপনি জানেন কি যে আমি তো নাই আজকে 4 মাস হয়, আমি দেশ ছাড়তে বাধ্য হয়েছি আজকে 4 মাস হয়। তা
আপনার এই ধরনের কথা বলতে আসে না, বুঝতে পারছেন ভাই? এটা কাউকে মানে এটা বলে আপনিও বড় অনেক কিছু হইতে পারবেন, আর কাউকে এই ধরনের বলতে পারেন না। আপনারা একটা কথা সবসময় বলি, আপনারা যারা পদে ছিলেন এই কারণে মামলার ভয় হামলার ভয় দৌড়ে বেড়াইতেছেন পুলিশ লিস্টেড। তা আমি তো পদে ছিলাম না, আমি তো চাইলে খুব আরামায়েশ করে থাকতে পারতাম। আল্লাহ রহমতে আমার যে বেতন ছিল এবং আমার অনলাইন থেকে যেটা ইনকাম, আমার 70-80 হাজার টাকা আমার ইনকাম ছিল, সেই ইনকামগুলো বন্ধ করে এখানে চলে বাধ্য হয়েছি। আপনাকে ওই যে আপনি যদি যারা যে দেশের মধ্যে আমাদের সকল ভাইরা আছে যারা যদি একেবারে হিট লিস্টে থাকতে, তাহলে পুলিশ তাদের ধরে 24 ঘন্টার মধ্যে ধরে ফেলতে পারে যদি বাংলাদেশের ভিতরে থাকে। আমি তো হিট লিস্টের একজন, আমার তো সুযোগ নেই। যখন ডিবি কার্ড চলে, আমার এক শুভাকাঙ্ক্ষী যখন বলছে যে তোমার নাম এই পর্যন্ত চলে আসছে, আর কিছু উপায় ছিল না তো, তা না হলে না। সুতরাং জেনে কারো সম্পর্কে না জেনে হুটহাট মন্তব্য এগুলো করতে আসবে না। এগুলো যারা এই বটবাহিনীর অনেকে আছেন, লুঙ্গির নিচের গুলো অনেকে আছেন, ভাবেন বলে এগুলো বলে মনোবল ক্ষুণ্ণ করতে হবে, মনোবল ধ্বংস, না, এগুলো হবে না। আবু সাইদ করবো এটা কনফার্ম, কয়েক হাজারকে আবু সাইদ করে দেবো, এই লাইভের মাধ্যমে বলতেছি, এটা সত্যি, চিরন্তন সত্য। জুলাই জঙ্গি আর স্বাধীনতা বিরোধীদের সর্বশেষ প্রজন্ম শাবক, একেবারে সর্বশেষ শাবক বাস্টার্ডগুলা, এদেরকে আবু সাইদ করবো ইনশাল্লাহ, এর কোনো নিস্তার নাই। শুরু যেহেতু করছি, আমি 5 আগস্ট যাত্রাবাড়ি থানার সামনে যখন আমি ওখানে ছিলাম, আমার সামনে যখন পুলিশকে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল পিটাইয়ে, সেখানে ওই দিনই শপথ নিছি। আর ওই দিন শপথ নিছি দেখেই আওয়ামী লীগের যারা ছিল, যখন 6 আগস্ট সবাই যখন পালাচ্ছিল, তখন আমি গুলিস্তান আমার আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে ওইখানে 14 আগস্ট আমি বঙ্গবন্ধুর কথা 32 নম্বরে বলেছি। 15 আগস্ট 24 সালের 15 আগস্ট শোক দিবস, সেখানে আমি ছিলাম ধানমন্ডিতে। আমি একজন আওয়ামী লীগের একজন মানুষকে খুঁজতেছিলাম, যে একজন মানুষও কি নাই যে আমাকে একটু হেল্প করবে, আমার ক্যামেরাটা ধরবে। আমি সেটা পাই নাই, সেই সংগ্রামটা করে আসছি। এবং এই যে কপালে যে দাগগুলো যে সেলাই দাগগুলো দেখেন, 9টা সেলাই এখানে লাগছে, শুধু শুধু না। এটা আমি ঘরে ছিলাম, এরপর যে আমি মার খেয়ে আসিনি। তা আমি বেহায়া নির্লজ্জের মধ্যে বলতে পারেন বঙ্গবন্ধু দালালি করি, আর এই কারণে এগুলো, এই নিয়ে সমস্যা নেই। কিন্তু ওই তখনই শপথ নিয়েছি, বিজয়ী আসবেই, বিজয়ী আমরা হবই। চূড়ান্ত বিজয় না নিয়ে এই সংগ্রাম শেষ করব না ইনশাল্লাহ। সুতরাং চূড়ান্ত বিজয় আমাদের অনিবার্য। আমাদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চলবে, আমাদের মধ্যে আমাদের মন যাতে যখন ভেঙে যায়, আমরা যাতে একটা সক্রিয় আন্দোলন না করতে পারি, সে কারণে সর্বত্র রকমের চেষ্টা তারা চালাই যাবে। কিন্তু আমরা যেন আগে এক থাকি, আর যাই হোক না কেন আমরা যেন এক থাকি, একটা সফল আন্দোলনের জন্য যেন আমরা এক থাকি। কে যে যাই বলুক না কেন, আমরা যেন এক এবং অভিন্ন হই একটি সফল আন্দোলন কিভাবে করা যায় সেই বিষয়টি, এর মধ্যে আমাদের অধিকতর বিপদগ্রস্ত ভাইদের আমরা সহায়তা করে যাব। আর এর মধ্যে যতগুলো আর যাই হোক না কেন, সবার মাথায় টার্গেট রাখতে হবে। অবশ্যই মনে রাখবেন, ওরা যেভাবে সাধারণ মানুষকে, শিক্ষার্থীদের হত্যা করে ক্ষমতা দখল করেছে, আমাদেরও কিন্তু এভাবে আমাদের রক্ত দিতে হবে, আমাদের 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 জীবন চলে যেতে পারে, আমরা মারা যেতে পারে সেই সংগ্রামে বিজয়ী হওয়ার জন্য। সেইটাও আমাদের মধ্যে মাথায় রাখতে হবে অবশ্যই। ইভেন যতগুলো জুলাই জঙ্গি আছে এবং বাংলাদেশের যে প্রান্তে হোক না কেন, 86,000 গ্রাম আছে, 4,47,127-28টার মতো যে ইউনিয়ন আছে সারা দেশব্যাপী, প্রতিটা ইউনিয়নে যতগুলো জুলাই জঙ্গি স্বাধীনতা বিরোধীদের সর্বশেষ শাবক যেটা আছে, ওই শাবকের আমরা বাংলাদেশে আর যাই হোক না কেন স্যার, অক্সিজেন বাংলাদেশে মানচিত্রে নিতে পারবো না, চিরতর অক্সিজেন আমরা বন্ধ করে দেবো। যাকে যখন যে অবস্থায় ধরবো, তাকে তখন সেই অবস্থায় একেবারে শেষ, মানে ওখানে তার অক্সিজেন, তার চ্যাপ্টার ক্লোজ করে দিতে হবে। এমন অবস্থা রাখা যাবে না যে পঙ্গু হাসপাতালে যাবে আবার সুস্থ হয়ে আসবে, ওটা পঙ্গু হাসপাতাল থেকে সুস্থ আসার পর আবার আমাদেরকে ঢিল মারবে, বিদেশে পালিয়ে গিয়ে আবার সেখান থেকে ষড়যন্ত্র করবে বাংলাদেশের মাতৃভূমি নিয়ে। সেটা আর আমরা সুযোগ দিব না। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য হয়তো আমরা সেই বাংলাদেশটাকে উপভোগ করতে, অল্প সময় একটু উপভোগ করতে পারবো, কিন্তু আমাদের প্রজন্ম যাতে যেমন তারা তার জীবদ্দশায় একটা সুন্দর বাংলাদেশ উপভোগ করতে পারে, সেটা আমাদের তাদের জন্য তৈরি করে দেব ইনশাআল্লাহ। সুতরাং যে যাই আপনারা করুন না কেন ভাইয়ের আমার, আমরা এক, আমাদের মধ্যে যেন কেউ বিভেদ তৈরি না করতে পারে, এবং অতীতের ভুলগুলো থেকে আমাদের শিক্ষা নিয়ে আমরা যেন এখন এই মুহূর্ত থেকে আমরা কিভাবে সংগঠিত হইতে পারি, ঐক্যবদ্ধ হইতে পারি, অধিকতর বিপদগ্রস্ত ভাইদের কিভাবে সহায়তা করতে পারি, সেই বিষয়টি আমাদের মোট কাজ থাকবে। সাংগঠনিক শক্তিশালী বৃদ্ধির কাজ থাকবে। আমরা শুধুই এইটা হয়েছে এইগুলো নিয়ে যেন আমরা কথাটা কম বলি। আসসালামু আলাইকুম, সকলকে অশেষ ধন্যবাদ এত রাতে আমার সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য।